أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আজকে একটা পবিত্র দিন ছিল, পবিত্র জুমার দিন, যেটা পুরো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন। তো এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শেখার জন্য আমাদেরকে একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পেশ করি, যিনি নিজের কথা চিন্তা না করে উম্মতের জন্য তার পুরো জীবনের অধিকাংশ সময়টা উম্মতের জন্য, উম্মতের কল্যাণের জন্য চিন্তা করে গেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা শুকরিয়া আদায় করি এবং অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমাদের কথা ছিল যে আমরা আজকের ক্লাসটাতে রিভিশন দিব, অর্থাৎ আমরা বিগত যতগুলা পড়া পড়ছি, বিশেষ করে নিয়মগুলা পড়া তো আর রিভিশন দেওয়া যাবে না, 50 পেজের পড়া তো আর একদিনে পড়া কমপ্লিট করা যায় না। আমরা যেগুলা পড়েছি এইগুলা রিভিশন দিব। যে প্রথমত আমরা পড়ছি হচ্ছে হরফ। সর্বপ্রথম যেটা পড়ছিলাম সেটা হচ্ছে হরফ। আরবি হরফ হচ্ছে 29টি, নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া 14টি। ঠিক আছে। আরবি হরফের উপরে যে ফোঁটাগুলো থাকে এগুলাকে নোক্তা বলা হয়, নিচে যে ফোঁটাগুলো থাকে এগুলাকেও নোক্তা বলা হয়। আমরা আরবি হরফ পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে মাখরাজ। আমরা মাখরাজটা একটু রিপিট করব। বিশেষ করে মাখরাজ হচ্ছে আপনার আরবি হরফের উচ্চারণের স্থান। আমরা জানি আমাদের যে গলার অংশটা আছে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আমাদের শুরুর ক্লাসগুলোতে বলছিলাম যে আমাদের যে গলার অংশটা আছে এইখানটা, এই যে অংশটা পুরা এইটুকু অংশকে 3 ভাগে ভাগ করা হয়েছে মাখরাজের ক্ষেত্রে। এই বডির সাথে যে অংশটা লেগে আছে এটাকে বলা হয় কণ্ঠের শুরু। এখান থেকে 2টা হরফ উচ্চারিত হয়, হামজা এবং হা। হামজা, হা, এরকম ভাবে। এরপরে এই যে গলার মধ্যখান, এই যে আমাদের কণ্ঠের যে গলা বরাবর এইখানে যে মাঝে একটা উঁচু জায়গা আছে, যেটাকে অনেকে অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় হুরকুনি বলে। ঠিক আছে। এই জায়গা থেকে উচ্চারিত হয় 2টা হরফ। একটা হচ্ছে আইন, হা। আইন, হা। একটু ফ্যাসফ্যাসানি আওয়াজে, একটু ফ্যাসফ্যাসানি আওয়াজে এখান থেকে উচ্চারিত হয় আইন, হা। এরপরে হচ্ছে 3য় নাম্বার মাখরাজ, যেটাও আমাদের কণ্ঠনালীর শেষ অংশ, অর্থাৎ আমাদের এই যে মাথার সাথে এই দাড়ির নিচ অংশে আমাদের যে গলার এই যে মিলটা হয়েছে, অর্থাৎ লেগে গেছে যে এইখান থেকে, কিন্তু আওয়াজটা মনে হবে গালের ভিতর থেকে আসতেছে। গ ইন খ, গ ইন খ, এরকম ভাবে উচ্চারিত হয়। তাহলে এখানে 3টা মাখরাজ চলে গেল, যে 3টা আমাদের কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। আশা করি এগুলো আপনাদের মনে আছে। আমি ডাবল করে বলতেছি তার কারণ যাতে এগুলা আরো স্পষ্ট ক্লিয়ার ভাবে মাথার মধ্যে থাকে। এরপরে যে মাখরাজটা আছে 4র্থ নাম্বার, সেটা হচ্ছে কফ। কফটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া। এই যে জিহ্বার যে গোড়ার অংশটা গালের এইখানে যে লেগে আছে, এই গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগবে। কফ, কফ। এবং আমরা জানি যে কফটা হচ্ছে কলকলার হরফ। এরপরে যে অক্ষরটা আছে 5 নাম্বার মাখরাজ, সেটা হচ্ছে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়ায়, অর্থাৎ দেখা যায় যদি এটা আমাদের জিহ্বা হয়,
এটা হচ্ছে গোড়া, এখান থেকে কফ উচ্চারিত হবে এখান থেকে, আর ওখান থেকে একটু বাড়ায়া একটু আগের দিকে সরে আসবে, এখান থেকে উচ্চারিত হবে কাফ কাফ কাফ। এরপরে হচ্ছে জিহ্বার মধ্যখান, দেখেন এটা যদি সম্পূর্ণটা জিহ্বা হয় তাহলে মধ্যখান হচ্ছে এটা, এখান থেকে হয়েছে কফ, এখান থেকে হয়েছে কাফ, আর এই মধ্যখান থেকে হবে তিনটা অক্ষর, মধ্যখান থেকে তিনটা অক্ষর, যে তিনটা অক্ষর একটু শক্ত আওয়াজে হবে। এটা হচ্ছে 6 নাম্বার মাখরাজ, সেটা হচ্ছে কি জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগায়া, আর এটা লাগাইতে হলে আমাদের দুই দাঁতের পাটি একসাথে চেপে রাখতে হবে, এরকম ভাবে রেখে বলতে হবে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। ঠিক আছে, এটা গেল 6 নাম্বার মাখরাজ। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি হুজুর, দেখতে ওকে, পাচ্ছি। মাশাআল্লাহ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 7 নাম্বার মাখরাজ। 7 নাম্বার মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, অর্থাৎ জিহ্বার গোড়ার একটা সাইড বা জিহ্বার গোড়ার শেষ অংশ উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। আমাদের জিহ্বার, ধরেন এটা হচ্ছে আমাদের দাঁত এই সাইডে এটা, আর এটা হচ্ছে উপরে জিহ্বার গোড়া, তো এইটা এই গোড়াটা, যেহেতু জিহ্বাটা হচ্ছে কি আপনার এক জায়গায় থেকে আরেক জায়গায় নাড়ানো যায়, বাঁকানো যায়, ঘুরানো যায়, এজন্য এটা জিহ্বার এই গোড়ার অংশটা আমাদের উপরে, ধরেন এটা হচ্ছে উপরের দাঁত, এই উপরের মাড়ির দাঁত, এটা এখান থেকে ঘুরে এই মাড়ির দাঁতের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দোয়াদ দোয়াদ দোয়াদ। হুজুর, জি। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, অনেকদিন ধরে আমি এটা মনে থাকে না, মনে হয়েছে জিব্বার গুড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিব্বার জি গুড়া জি, আবার আগা দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগে কেমনে? আপনি খেয়াল করেন এই দোয়াদ যে হরফটা, এটা হচ্ছে বলা হয়েছে দোয়া- আরবি হরফের যতগুলো অক্ষর আছে তার মধ্যে এটার উচ্চারণ সব থেকে কঠিন। ঠিক আছে, আপনি গালটা একটু বাঁকা জি করবেন, করে আপনি নিজে এটা চেষ্টা করবেন দোয়াদ, এ দেখেন আমার এখানে এই গোড়ার অংশ তো লাগতেছে মারির সাথে, দোয়াদ দোয়াদ দোয়াদ, সম্পূর্ণ যে আপনার এটা লাগবে বা এটা নিয়ম, এটা হচ্ছে ঠিক আছে উপরের মাড়ির সাথে লাগানো। আপনি যদি গালটা এরকম সিম্পল ভাবে রাখেন, রাখার পরে যদি দোয়াদ এই সাইডে একটু চাপাই বলেন তাহলে অবশ্যই লাগবে। ঠিক আছে, দোয়াদ। আপনি এই যে ভিডিওটা আজকে হচ্ছে, এই ভিডিওটা দেওয়ার পরে এইখানে স্টপ করে আপনি মিনিমাম 30 থেকে 40 বার এটা প্র্যাকটিস করবেন। তবে একবারে এতবার না করা উচিত, একবার এতবার করলে জিহ্বার এই সাইডে ব্যথা হয়ে যাবে। আমি যখন প্রথম, মানে আমার খুব ভালো রকম মনে আছে, যখন আমি হচ্ছে তাজবিদের কোর্স করতে গেছিলাম রমজান মাসে, তখন আমাদেরকে এক রাতে এত বেশি এইটা প্র্যাকটিস করাইছিল দোয়াদের উচ্চারণ, আমরা রাত্রে খাবার খাইতে পারি নাই, মানে জিহ্বা এত বেশি ব্যথা হয়েছিল। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে লাম। লামটা হচ্ছে জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে, অর্থাৎ জিহ্বার আগাটা এই যে উপরের যে দাঁত আছে মাড়ির দাঁত এই জায়গার সঙ্গে লাগবে, লেগে লাম লাম লাম, সিম্পল একবারে। এরপরটা হচ্ছে নুন। নুনটা হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে, একবারে সিম্পল, নুন নুন নুন, সাধারণভাবে। এরপরটা হচ্ছে র, জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা পিঠ, মানে এই যে জিহ্বাটা আছে এটার উল্টা পিঠ, এই পিছনের পিঠটা এটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে একটু কম্পন মতো আওয়াজ হবে র র র, এরকম ভাবে। এর পরেরটা হচ্ছে জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে, যেটা আমরা পড়ছিলাম ত দাল তা। এটা কি আপনাদের সবার লাগতেছে ত দাল তা? একটু জানাবেন আপনারা, ত দাল তা এটা কি সহজ আসছে না এগুলা? জি হুজুর। জি, আমি তো খেয়াল করি আপনাদের পড়ার সময় আপনারা মাখরাসের বিষয় যথেষ্ট আছেন। ঝা আর আপনার জিম এই দুটা ব্যতীত বাকি মাখরাসগুলো আপনারা যথাযথ চেষ্টা করেন দেখছি আমি। ত দাল তা। ত দাল তা এই তিনটা হচ্ছে আমাদের জিহ্বার আগা
সামনের দুই দাঁতের গোড়ার সাথে, অর্থাৎ এই উপরের যে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, গোড়ার অংশের সাথে। এর পরেরটা হচ্ছে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের দুই দাঁতের হচ্ছে নিচ, পেট, এই যে এই জায়গাটা, এই যে নিচের এই জায়গাটার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ সিন ঝা, আগার সাথেও লাগবে, আবার এইখানে অর্থাৎ আগায় লাগালেই হচ্ছে সদ সিন ঝা। মনে হবে ঝা বলার সময় মনে হবে জিহ্বাটা আপনি দাঁতের উপরে কি ফেলে দিচ্ছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে, য জাল সা, য জাল সা, য জাল সা। এরপরে হচ্ছে 14 নম্বর মাখরাজ, জিহ্বার ঠোঁটের পেট, জিহ্বার ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, জিহ্বার ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া। জিহ্বার ঠোঁটের পেট, সরি নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট বলতে কি, এই যে নিচের ঠোঁট আছে, পেট বলতে এই যে নরম জায়গাটা, ঠোঁটের প্রতিটা মানুষের যে ঠোঁট থাকে, ঠোঁটের একবারে যে নিচের অংশ এটা কিন্তু শক্ত থাকে, আবার এই যে নরম জায়গা অর্থাৎ সাদা মতো, বা কারো লাল থাকে, কারো গোলাপি থাকে, এই যে ঠোঁটের যে এই অংশটা, এই অংশটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে একটু বাতাস বের হবে, ফা 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 ফা, ঠিক আছে। এরপরে হচ্ছে 15 নম্বর মাখরাজ, 15 নম্বর মাখরাজ, 15 নম্বর মাখরাজ হচ্ছে দুই ঠোঁট হতে, ওয়াও বা মিম। ওয়াওটা হচ্ছে ঠোঁট গোল করে হবে, বা হচ্ছে ঠোঁটের ভিজা অংশ থেকে অর্থাৎ ভিতরের অংশ থেকে, বা বা বা, আর মিম হচ্ছে ঠোঁটের শূন্য অংশ থেকে, মিম 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 মিম। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এরপরে হচ্ছে 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা থেকে মদ উচ্চারিত হয়, যেমন বা বু বি, বা বু বি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এগুলা খালি জায়গা থেকে, মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। এরপরে হচ্ছে 17 নম্বর মাখরাজ, 17 নম্বর মাখরাজ হচ্ছে গুন্না, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না আম্মা। আর আমরা জানি যে নুনে এবং মিমে যদি তাসদীদ হয় তখন সেটাকে গুন্না করে পড়তে হয়, নুনে এবং মিমে যদি তাসদীদ হয় তখন সেটাকে গুন্না করে পড়তে হয়, তাহলে আমরা সামনে আগাই। আমরা জানি জবর হরকত, হরকত কাকে বলে, আমরা প্রথমেই পড়ছিলাম তাজবিদের নিয়মের মধ্যে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, একটা জবর একটা জের একটা পেশকে হরকত বলে। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। এখানটাতে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে একটা জবর একটা জের এবং একটা পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হা হি হু, আ ই উ, হা হি হু, গগি গু, খি খু, ককি কু, ঠিক আছে। এভাবে আমরা যেটা পড়ছিলাম, আর আশা করি আপনারা এগুলা আপনাদের এখন আর পড়ার প্রয়োজন নাই, কিন্তু আমরা এগুলা রিভিশন দিচ্ছি। এরপরে এইখানটাতে মাখরাজের নিয়ম অনুযায়ী আরবি হরফগুলো সাজানো হয়েছে, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হা হি হু, আ আ, আ উ, আ ই, হা হা, হা হু, হা হি, ঠিক আছে, যেগুলো আপনাদের খুবই সুন্দরভাবে পড়ানো হয়েছিল। আর আশা করি এই পড়াগুলোতে আপনাদের কোনো প্রবলেম নেই। আমরা শেষের জাস্ট এটা রিমাইন্ড করার জন্য যে এই বিষয়গুলো আমরা পড়ছি, এগুলো আমাদের মনে রাখা দরকার, এগুলা যাতে আমাদের মগজটা ঝালাই হয়, যে আমরা প্রথমে ক্লাস করছি, তারপরে ভিডিও দেখছি, তারপরে আবার ওই বিগত পড়া আপনাদেরকে জিজ্ঞেস করছি, এটা দিয়ে কি মাথার মধ্যে একটা সেভ হয়ে গেছে। এখন যদি এটা আমরা শেষ পর্যায়ে এসে আরো একবার রিমাইন্ড করি, বা কি বলে রিভার্স করি, যদি আমরা আরেকবার দেখি এটা, তাহলে এটা সুন্দরভাবে আমাদের মনের মধ্যে গেঁথে যাবে ইনশাআল্লাহ।
এরপরে আমরা উচ্চারণের পার্থক্য দেখেছিলাম। এই যে তা পাতলা আওয়াজ হবে, তটা একটু মোটা আওয়াজ হবে, তা পাতলা আওয়াজ হবে, তটা একটু মোটা আওয়াজ হবে, তা ত। তারপরে হাটা হচ্ছে কি হবে, হাটা হচ্ছে সহজ আওয়াজ হবে, কিন্তু হা এটা গলা চেপে হবে। এরপরে ঝাটা হচ্ছে ঝিরঝির ও নরম আওয়াজ হবে, ঝা, কিন্তু জিম শক্ত আওয়াজ হবে, জিম। সাটা হচ্ছে নরম আওয়াজ হবে, সা, কিন্তু সিন হচ্ছে শিরশির বা পাতলা আওয়াজ হবে, সিন। আর সদটা আবার মোটা আওয়াজ হবে, সদ। তাহলে সা হচ্ছে নরম আওয়াজ, সা, সা, সা। সিন, 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 কিন্তু সদ হচ্ছে মোটা আওয়াজ হবে, সদ, সদ। এরপরে জাল হবে পাতলা আওয়াজ, জাল, 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 কিন্তু জ আবার মোটা আওয়াজ হবে, জ, 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 এরকম মোটা আওয়াজ হবে, জটা আবার মোটা আওয়াজ হবে, জ, জ। জটা কি হবে, মোটা আওয়াজ হবে। একটা মিনিট একটু, জাস্ট। জটা আবার একটু মোটা আওয়াজ হবে, জ, জ। কাফ পাতলা আওয়াজ হবে, কাফ, মধ্যকান পেঁচানো, কাফ। এই যে এখানে যে অক্ষরটা আছে কাফ, কাফটা কি হবে, পাতলা আওয়াজ হবে, পাতলা আওয়াজে হবে, কাফ, কাফ। কিন্তু কফটা মোটা আওয়াজ হবে, কফ, 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 কফ। আবার ওয়াও হচ্ছে পাতলা আওয়াজ হবে, ওয়াও, 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 কিন্তু বাটা দুই ঠোঁটের ভেজা অংশ থেকে পাতলা আওয়াজ হবে, ওয়াও, ওয়াও, বা, বা, বা। এরপরে দাল, দালটা শক্ত আওয়াজ হবে, দাল, দাল, শক্ত কিন্তু পাতলা আওয়াজ হবে, দাল, দাল। আর দদ মাকড়াসটা হচ্ছে কি হবে, খুবই মোটা আওয়াজ হবে, দদ, দদ, দদ।